নির্বাচন কমিশনই হচ্ছিল যথাযথ কর্তৃপক্ষ এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং এই সকল বিষয়ে কিন্তু আদালতেও যাওয়া উচিত না। আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখেছি যে তারা হলো যে নির্বাচন কমিশনকে ডিঙ্গিয়ে আদালতে মামলার মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করার প্রয়াস নিয়েছিল। আমরা দেখেছি যে আদালত সবসময় কিন্তু হয়েছিল ক্ষমতাসীন দলের সপক্ষে হচ্ছিল আদালতের অবস্থান। তাহলে আমরা দেখলাম যে আওয়ামী লীগ যখন ক্ষমতাসীন ছিল জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, পরবর্তীতে আওয়ামী লীগের বিদায় পরবর্তী দেখা গেল যে আদালতের সিদ্ধান্ত জামাতের সপক্ষে এসেছে। সুতরাং যে এই ধরনের রাজনৈতিক বিষয় যে একটা রাজনৈতিক দল হিসাবে থাকবে কি থাকবে না, এগুলো আদালতে নিয়ে আদালতকে বিতর্কিত করা কোনোভাবেই উচিত না। বিচার বিভাগকে সরকারের প্রভাবমুক্ত করার কিভাবে যায়? বিচার বিভাগ হচ্ছিল শুধু বাংলাদেশ না, পৃথিবীর সর্বত্র বিচার বিভাগকে বলা হয়েছিল জনগণের শেষ ভরসাস্থল। মানুষ যখন মানে সকল জায়গা থেকে বিচার প্রাপ্তি বঞ্চিত হয়, তখন মানুষ হচ্ছিল বিচার বিভাগে যায় এবং মানুষের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে বিচার বিভাগ আমাকে নিরাশ করবে না। এখন বিচার বিভাগকে যদি আপনি হচ্ছিল সে ওই ধরনের কাঙ্ক্ষিত মানের পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে হচ্ছিল প্রথমেই আপনাকে দেখতে হবে যে বিচারক নিয়োগ। এখন বিচারক নিয়োগের ক্ষেত্রে আপনি যদি সৎ, দক্ষ, যোগ্য ব্যক্তিকে যদি বিচারক হিসেবে নিয়োগ দেন, আইনজীবীদের মধ্যে থেকেও বিচারক নিয়োগ দেওয়া হয় উচ্চ আদালতে, এবং অধস্তন আদালতের বিচারকদের মধ্য থেকেও নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়াটা যদি স্বচ্ছ হয় এবং আপনি যদি সৎ, দক্ষ, যোগ্য এবং মেধাবী লোকদেরকে যদি নিয়োগ দেন, তাহলেই কিন্তু আমাদের বিচার বিভাগ জনগণের প্রত্যাশা অনুযায়ী এটা হচ্ছিল কাঙ্ক্ষিত মানের মানে বিচার দিতে পারবে। কিন্তু আপনি যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে আপনি যদি ধরেন একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য চরিতার্থে, বা এখন বর্তমানে যারা অন্তর্বর্তী সরকার আছেন যে তারা তাদের উদ্দেশ্য অনুযায়ী যদি কোনো ধরনের নিয়োগের জন্য যে যাচাই বাছাই, যথাযথ যাচাই বাছাই না করে আপনি আপনার মন গড়াভাবে যদি নিয়োগ দেন, তাহলে বিচার বিভাগ কখনো কিন্তু জনমানুষের যে বিচার বিভাগের নিকট যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারবে না। এবং বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ বিচার বিভাগ জনমানুষের প্রত্যাশা পূরণ করতে না পারার একমাত্র কারণই নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল না, এবং রাজনৈতিক মতাদর্শী ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, অযোগ্য অদক্ষ লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং নিয়োগ দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। অনেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চাচ্ছে, এটা কতটা যৌক্তিক? এটা সম্পূর্ণ অযৌক্তিক। আপনার স্থানীয় নির্বাচন কেন জাতীয় নির্বাচনের আগে হবে? আপনার যে বাংলাদেশে যে নির্বাচনী যে বিরোধ, সেটা যে জাতীয় নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। এখন জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, তাহলে জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা স্থানীয় নির্বাচনের আয়োজন করবেন। এখন জাতীয় নির্বাচনের পূর্বে আপনি স্থানীয় নির্বাচন করবেন, সেই ম্যান্ডেট তো এই অন্তর্বর্তী সরকারের নেই। অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটই যখনই আমাদের দেশে ইতিপূর্বে অনেকবার অন্তর্বর্তী সরকারের আগমন ঘটেছে, তো অন্তর্বর্তী সরকারের কাজই যে দ্রুততম সময়ের মধ্যে ওনারা নির্বাচনের আয়োজন করবেন। তো এখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের যদি আয়োজন করতে হয়, তাহলে নির্বাচনের আগে আপনি কেন স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন? এটা জনমানুষের কাছে এটা গ্রহণযোগ্য না, এবং এটা কালক্ষেপণের একটা হয়তো অজুহাত হতে পারে। কোন ধরনের নির্বাচন আপনি দেখতে চান, সেটার জন্য কি করা যেতে পারে? নির্বাচন তো অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। সেখানে যে প্রশাসনে যারা আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। রিটার্নিং অফিসার হিসেবে যারা নিযুক্ত হবেন, তারাও নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। তো আমাদের দেশে আমরা দেখেছি যে রিটার্নিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করে, তারাই কিন্তু নির্বাচনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে এখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে প্রশাসন ক্যাডারের জেলা প্রশাসকদেরকে রিটার্নিং অফিসার করা হয়। তো তাদেরকে যদি না করে আপনি ধরেন বিভিন্ন ক্যাডার থেকে আপনি রিটার্নিং অফিসার নিয়োগ করেন, যেমন আর্মি থেকে নেন, নেভি থেকে নেন, এয়ারফোর্স থেকে নেন, পুলিশ থেকে নেন, বিচার বিভাগ থেকে নেন, প্রশাসন থেকে নেন, তাহলে এখানে যে বিভিন্ন ক্যাডারের মধ্যে একটা ইনার কম্পিটিশন হবে যে কে কত ভালোভাবে নির্বাচনটা সম্পন্ন করতে পারেন। এটা যদি করা হয়, এটা একটা দিক। আর আরেকটা দিক যে আমরা দেখেছি যে নির্বাচনের পূর্বে যে নির্বাচনী প্রচারণা এবং যে নির্বাচনী জনসভা এবং যে পোস্টার লাগানো, এগুলো নিয়ে হাঙ্গামা হয় রাজনৈতিক দলসমূহের মধ্যে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মারামারি হয়। তো এটা যদি আপনি পরিহার করতে চান, পৃথিবীর অন্যান্য দেশে যেটা হয় যে নির্বাচন কমিশনের উদ্যোগে অথবা রিটার্নিং অফিসারের উদ্যোগে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে প্রজেকশন মিটিং হবে, এবং প্রজেকশন মিটিংয়ে ধরেন একটা নির্বাচনের পূর্বে
একটা কনস্টিটিউয়েন্সিতে 3টা বা 4টা প্রজেকশন মিটিং হবে এবং এই প্রজেকশন মিটিংয়ের ব্যয়ভার নির্বাচন কমিশন বা প্রশাসন বহন করবে এবং ওই প্রজেকশন মিটিংয়ে প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের বক্তব্য উপস্থাপন করবেন। তাছাড়া ইউটিউব আছে, তারপরে হচ্ছে হলো আপনার ফেসবুক আছে, টুইটার আছে, এর মাধ্যমে এবং SMS আছে, SMS-এর মাধ্যমে তারা তাদের বক্তব্য ভোটারদের নিকট পৌঁছে দিতে পারেন। বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নাই, দেওয়ালে পোস্টারিংয়ের প্রয়োজন নাই। আপনি যে দেওয়ালে যে পোস্টারিং করছেন বা আপনি যে এই যে দেওয়ালে লিখছেন, এতে হচ্ছিল দেখা যাচ্ছে যে আমাদের যে এই পরিবেশ মানে বিঘ্নিত হচ্ছে, এগুলো করা উচিত না এবং রাষ্ট্রীয়ভাবেই আমার মনে করি একটা আইনও হয়েছে যে দেওয়ালে লিখন এবং হচ্ছে হলো পোস্টার, এটা হচ্ছে হলো নিবারণ আইন। কিন্তু সেই আইনটা হচ্ছে হলো যে এটা 2013 বা 14 সালে এই আইনটি হয়েছে, কিন্তু এই আইনের গেজেট বিজ্ঞপ্তি না হওয়ার কারণে এই আইনটা কিন্তু কার্যকর করা হচ্ছে না। তা আপনি যদি প্রজেকশন মিটিংয়ের ব্যবস্থা করেন তাহলে দেখা যাবে যে নির্বাচনী ব্যয়, প্রার্থীদের নির্বাচনী ব্যয় অনেক কমে যাবে। এখন তো নির্বাচনী ব্যয় 25 লক্ষ টাকা, কিন্তু আমরা দেখি যে এক একজন প্রার্থী নির্বাচনে ব্যয় করে হচ্ছিল 5 কোটি, 10 কোটি বা 20 কোটি টাকা। তো ধরুন একজন প্রার্থী কেন 20 কোটি টাকা ব্যয় করে এমপি হবেন? এটা হচ্ছিল তার একটা বদ বা অসৎ উদ্দেশ্য থাকে। এবং আমরা দেখেছি বিগত সরকারের সময় প্রত্যেক এই যে সরকারি দলের যারা এই যে এমপি ছিলেন তাদেরকে হচ্ছিল প্রতি বছর 25 কোটি টাকা করে থোক বরাদ্দ দেওয়া হতো উন্নয়ন সংশ্লেষে, এবং এই 25 কোটি টাকার 20 থেকে 22 কোটি টাকায় দেখা যেত যে কোনো জবাবদিহিতা ছিল না। তো তারা এটা হচ্ছিল তাদের নিজেদের প্রয়োজনে ব্যয় করতো, উন্নয়নের পিছনে ব্যয় করতো না। তো সুতরাং হচ্ছে হলো যে এই ধরনের যদি ধরেন অবৈধ ব্যয় বা অবৈধ আয়ের যদি সুযোগ থাকে, তাহলে তো সবাই তো চেষ্টা করবে যে ভাবে যে এটাকে একটা বিনিয়োগ হিসাবে নেবে বা এটাকে একটা ব্যবসা হিসাবে নেবে। ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছে তারা ওইভাবে নিয়েছে। এটা বিভিন্ন রাজনৈতিক দল বলেন বা নির্বাচনে যারা এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে এটা পরিহার করা উচিত। এবং আমি আপনাকে যে কথাগুলো বললাম যে প্রজেকশন মিটিংয়ের ব্যবস্থা যদি করা হয় তাহলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিরপেক্ষ সরকারের কথা, আপনিও কি তাই চান? না, সরকারকে তো অন্তর্বর্তী সরকারকে সবসময় কিন্তু নিরপেক্ষ হতে হবে। মানুষের প্রত্যাশা কি? আমাদের দেশে যে ইতিপূর্বে অর্থাৎ সাংবিধানিকভাবে যখন তত্ত্বাবধায়ক সরকারের আগমন ঘটেছিল, ওটাকে বলা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার 1996 সালে এবং 2001 সালে। তো তারা তো নিরপেক্ষভাবেই তাদের দায়িত্ব পালন করেছে। এখন ধরেন অন্তর্বর্তী সরকার যদি পক্ষপাত দুষ্ট হয় তাহলে তো হচ্ছে হলো যে জনমনে তাদের ব্যাপারে তো একটা বিভ্রান্তি দেখা দেবে। আর এই সরকার যদি পক্ষপাত দুষ্ট হয় তারা তো সঠিকভাবে নির্বাচন পরিচালনা করবে না, নির্বাচনকে প্রভাবিত করার জন্য চেষ্টা করবে। তো আমরা দেখেছি যে ইতিপূর্বে আমাদের দেশে এই যে বিপ্লব বা গণঅভ্যুত্থান হয়েছে এবং যারা এই বিপ্লব বা গণঅভ্যুত্থান করেছে তারা হচ্ছে হলো যে গণভোট করেছে, তারপর হচ্ছিল রাজনৈতিক দল গঠন করেছে, এবং তখনও দেখা গিয়েছে যে রাজনৈতিক দল গঠন পরবর্তী সরকার গঠন এবং হচ্ছে হলো এই সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় যে সংখ্যাগরিষ্ঠতা সেটা হয়তো পেতে ব্যর্থ হয়েছে। আমি এরশাদ সরকারের যে শাসনামল ছিল, উনি তো 1982 সালে একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উনি ক্ষমতায় আসেন, এবং ক্ষমতায় আসার পরে তিনি কি করলেন, প্রথমে একটা গণভোট করলেন, তারপর হচ্ছিল তিনি রাজনৈতিক দল গঠন করলেন। তো উনি যে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন আমাদের এটা হচ্ছিল তৃতীয় সংসদ নির্বাচন। তো ওই নির্বাচনে আমরা দেখলাম যে তিনি দেখলেন যে যখন তার দল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, সংবিধান সংশোধন দূরের কথা, তখন তিনি কী করলেন যে নির্বাচনের ফলাফল ঘোষণার দায়িত্ব তো হচ্ছিল কেন্দ্রীয়ভাবে হচ্ছিল নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। তিনি তখন এই ফলাফল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশন থেকে তিনি সেনা সদরে নিয়ে গেলেন এবং সেখান থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো, এবং সেটা তখন এটাকে বলা হয়েছিল ম্যানিপুলেট করে তিনি তখন তার অনুকূলে নির্বাচনের ফলাফল ঘোষণা করলেন। তো সুতরাং ধরেন এই যে কোনো ওটা তো অন্তর্বর্তী সরকার ছিল, কোনো অন্তর্বর্তী সরকার যদি এই ধরনের যদি কাজ করে তাহলে এটা তো কখনো হচ্ছিল গ্রহণযোগ্য হবে না। সবাই চাচ্ছে হচ্ছিল যে তারা একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন। তো ওই ব্যাপারে আমি মনে করি যে ফখরুল সাহেব যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য এবং তার অবস্থান সঠিক। হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার সম্ভাবনা বা রাষ্ট্রীয়ভাবে কিভাবে ফিরিয়ে আনা যায়? এটা ধরেন তার বিরুদ্ধে তো মামলা চলমান আছে এবং অলরেডি কিন্তু তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে। কোনো ব্যক্তি যদি আদালত কর্তৃক যদি সাজাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে কিন্তু তাকে মানে যে এক্সট্রাডিশন ট্রিটি আছে ওই ট্রিটির ধারা অনুযায়ী তারা ফেরত দিতে হচ্ছিল বাধ্য। ফেরত যদি না দেয় সেটা
বাংলাদেশ হয়তো আন্তর্জাতিক ফোরামে এটা নিয়ে বাংলাদেশ পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং ইন্টারপোল আছে, ইন্টারপোলের যদি ওয়ারেন্ট ইস্যু করা হয়, ইন্টারপোল ভারতীয় ইন্টারপোলের সদস্য, সেক্ষেত্রে কিন্তু ইন্টারপোলের মাধ্যমেও কিন্তু তাকে ফেরত আনা সম্ভব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ আছে কিনা? এটা যদি ধরেন এটা আদালতের মাধ্যমে এটা সিদ্ধান্ত হবে। এখন আদালতে যদি ধরেন, এটা তো একটা রাজনৈতিক দল, এখন আওয়ামী লীগের সকলে তো এই যে অপরাধের সাথে সম্পৃক্ত না, আওয়ামী লীগের হয়তো শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ অপরাধের সাথে সম্পৃক্ত। আর এর পূর্বেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ তার নাম পরিবর্তন করে ধরেন বাকশাল নামে আওয়ামী লীগ আবির্ভূত হয়েছিল, এবং বাকশাল গঠন পরবর্তী আবার যে আওয়ামী লীগ নামে যে আওয়ামী লীগের যে পুনঃ আগমন, সেটা তো হচ্ছিল জিয়া রহমান সাহেবের বদন্যতায় এটা হয়েছে। তো এখন ধরেন তারা যে দীর্ঘ 15 বছর তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল বা শাসন কার্য পরিচালনা করেছে, একটা রাজনৈতিক দলের নিকট জনমানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তো তারা পূরণ করেনি। তারা হচ্ছে দেশের অনেক ক্ষতি করেছে, এবং আমি মনে করি এটা তো একটা বড় রাজনৈতিক দল, দলের শীর্ষ নেতৃত্ব দলেরও অনেক ক্ষতি করেছে। এখন ধরেন আওয়ামী লীগ নামক কোনো দল থাকবে কি থাকবে না, এখন আমাদের হচ্ছে হলো নির্বাচন কমিশন আছে, এবং আমাদের যে সকল রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় তারা নির্বাচন কমিশন কর্তৃক হচ্ছিল নিবন্ধিত হতে হয়। তাহলে এখানে হচ্ছিল একটা দল রাজনৈতিক দল হিসেবে থাকবে কি থাকবে না এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের মালিক হচ্ছে হলো নির্বাচন কমিশন। কোনো রাজনৈতিক দল তো এই ধরনের সিদ্ধান্ত দিতে পারে না। একটা রাজনৈতিক দল দাবি করতে পারে যে তারা হচ্ছে হলো জনবিরোধী বা গণবিরোধী, তাদেরকে নিষিদ্ধ করা হোক, এটা একটা রাজনৈতিক দল দাবি করতে পারে, বাট এটা তো রাজনৈতিক দলের সেই ক্ষমতা নাই। এটা হচ্ছে হলো ক্ষমতা হচ্ছে হলো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি মনে করে যে একটা দল নিবন্ধিত হওয়ার জন্য যে ধরনের যোগ্যতার প্রয়োজন ওই দলের সেই ধরনের যোগ্যতা নাই, সেক্ষেত্রে তারা নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করতে পারে। এবং আমি মনে করি যে নির্বাচন কমিশনই হচ্ছিল যথাযথ কর্তৃপক্ষ এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং এই সকল বিষয়ে কিন্তু আদালতেও যাওয়া উচিত না। আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখেছি যে তারা হচ্ছে হলো যে নির্বাচন কমিশনকে ডিঙ্গিয়ে আদালতে মামলার মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করার প্রয়াস নিয়েছিল। এখন আপনি দেখেছেন যে আমাদের যে ক্ষমতাসীন দল, আমরা দেখেছি যে আদালত সবসময় কিন্তু হয়েছিল ক্ষমতাসীন দলের সপক্ষে হচ্ছিল আদালতের অবস্থান। তাহলে আমরা দেখলাম যে আওয়ামী লীগ যখন ক্ষমতাসীন ছিল জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, পরবর্তীতে আওয়ামী লীগের বিদায় পরবর্তী দেখা গেল যে আদালতের সিদ্ধান্ত জামাতের সপক্ষে এসেছে। সুতরাং যে এই ধরনের রাজনৈতিক বিষয় যে একটা রাজনৈতিক দল হিসাবে থাকবে কি থাকবে না, এগুলো আদালতে নিয়ে আদালতকে বিতর্কিত করা কোনোভাবেই উচিত না। যেটা যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব নিরপেক্ষভাবে, সৎভাবে এবং যথাযথভাবে এবং আইন এবং সংবিধানের বিশ্লেষণে পালন করার জন্য সুযোগ দেওয়া উচিত।